আপনি শুনছেন ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি, যা প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তামিম জারিফ স্বাগত জানাচ্ছি ভূতের বাড়ির 27তম এপিসোডে। লাশ কাটা ঘর নামটি শুনলেই যেন আমাদের মনের মধ্যে ভয় ভয় কাজ করে। কি যেন আছে সেই ঘরে, সে ঘরে কি হয়, কি এমন ঘটে ওই ঘরে। এবার আমরা একটি লাশ কাটা ঘরের ঘটনা শোনাতে চলেছি আপনাদের। আশা করি ভূতের বাড়ির ঘটনাগুলো আপনার অনেক ভালো লাগছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডের আমাদের এপিসোডগুলো শেয়ার করে দেবেন। আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই ভূতের বাড়িতে শেয়ার করবেন। আপনার ঘটনাটি লিখে অথবা আপনার মুঠোফোনে কোনো নয়েজ ফ্রি প্লেসে যেও শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbari10@gmail.com, which is bhuterbari10@gmail.com। আমাদের কমিউনিটিতে যুক্ত হলে ফেসবুক পেজে লাইক দিতে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন করুন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/bhuterbari.tamim এবং ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/bhuterbari। এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব লাশ কাটা ঘরের ঘটনায়। তার আগে বলছি যে আপনারা যে ভূতের বাড়ি শুনছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভূতের বাড়ির সঙ্গে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আপনারা যতদিন সাপোর্ট করবেন ততদিন ভূতের বাড়ি চলবে। আশা করি আপনাদের সাপোর্ট এবং আপনাদের ঘটনা অনেক দিন পর্যন্ত পেতে থাকবো। যতদিন পর্যন্ত আপনার ঘটনা পাবো ভূতের বাড়ি ততদিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। চলুন শুনে আসি লাশ কাটা ঘরের ঘটনা, এবং ঘটনাটি কিন্তু আবু সালমানের। হ্যালো তামিম ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে ভূতের বাড়িতে আমার সংগ্রহ করা একটি ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করব। যদি ঘটনাটি ভালো প্রচারযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভূতের বাড়িতে প্রচার করবেন। ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম হলো তৌফিক অমর সজীব। তো ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমি যেভাবে সংগ্রহ করেছি আমি ঠিক সেইভাবে লিখছি। আমি তৌফিক অমর সজীব রাজবাড়ি থেকে বলছি। ঘটনাটি রাজবাড়ি জেলার লাশ কাটা ঘরকে কেন্দ্র করে। ঘটনার সাল 1980। তখনকার সময়ে লাশ ময়নাতদন্তের জন্য লাশ কাটা ঘরটাই হাসপাতাল থেকে অনেক দূরে করা হতো। এখন তো মর্গগুলো হসপিটালেই থাকে। তেমনি রাজবাড়ি জেলার লাশ কাটা ঘর এখনও সদর হাসপাতাল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, রাজবাড়ি সরকারি কলেজের প্রায় 200 গজ পূর্বে। ওই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে অনেক ঘটনা প্রচলিত আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল সেই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে। সন্ধ্যার পর যে পথ দিয়ে কখনো কেউ যাতায়াত করে না, গভীর রাতে যারা এই পথ দিয়ে চলাচল করেছে তারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে। রাতে দেখা যেত বিশাল আকৃতির দানবের মতো মানুষ ওই লাশ কাটা ঘরের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে। লাশ কাটা ঘরের সাথেই ছিল পাকা সড়ক, যেটা চলে গেছে নদী উপকূলীয় অঞ্চলের গ্রামের দিকে। সাথেই ছিল রেল লাইন। রাতে কেউ দেখত পথের মাঝে আড়াআড়িভাবে কেউ যেন শুয়ে আছে, কেউ যেন সাদা কাপড় পরা লাশ রেখে গেছে। লাশের পাশ দিয়ে পার হতে গেলেই লাশ আস্তে আস্তে বড় হয়ে পুরো রাস্তা জুড়ে যেত। কেউ বা দেখেছে লাশ রাস্তা থেকে উঠে লাশ কাটা ঘরের দিকে হামাগুড়ি খেতে খেতে চলে যাচ্ছে। কেউ বা শুনতো নাকি কে যেন অনেক করুণ সুরে কাঁদছে। এভাবে অনেক ঘটনাই সেই লাশ কাটা ঘরকে কেন্দ্র করে চালু আছে। 1971 সালের পাক বাহিনীর এই ফোর্স লাশ কাটা ঘরের পাশে একটি ক্যাম্প করেছিল। তারা রাতের বেলায় দেখত কে যেন তাদের টেনে নিয়ে যাচ্ছে। তারা তাদের অস্ত্র দিয়ে সেই মানুষের আকৃতির দিকে ফায়ার করত, কিন্তু কিছুই হতো না তাদের। এভাবে প্রতি রাতেই একজন একজন করে সবগুলো পাক বাহিনী উধাও হয়ে যায়। তাদের রাত খাওয়া লাশগুলো ঘরের পিছনে ডুবাই পাওয়া যেত। এবার আসি যিনি লাশ কাটেন এবং সহযোগিতা করেন তার ঘটনায়। প্রায় রাত 12টার দিকে বড়বাবু নিতাই ডোমকে ডেকে তোলে। নিতাই ডোমের বাড়ি ছিল বিনোদপুর। দারোগা বলে, নিতাই, একটা লাশ এসেছে,
ময়না তদন্ত করতে হবে। ফরেন্সিক থেকে ডাক্তারবাবু এসেছে, চলো যেতেই হবে। নিতাই ডোম বলে, দারোগা সাহেব, লাশ কাটা তো বললেই হয় না, দুবেক মারতে হবে যে। আপনি লাশ কাটা ঘরে যাওয়ার পথে আমার সহযোগীকে একবার খবর দিয়ে পাঠাবেন, সে যেন আমাকে নিয়ে যায়। নিতাই ডোমের সহযোগী স্টেশনের একজন কুলি। দারোগা বাবু লাশ কাটা ঘরে যাওয়ার সময় ডোমের সহযোগীকে বলে যায়। নিতাই ডোম আর সহযোগী প্রায় 1টার দিকে লাশ কাটা ঘরে পৌঁছায়। কিরে নিতাই, তোর এত সময় লাগে? কিরে নিতাই, তোর এত সময় লাগে? আরে বাবু, একটু দেরি তো হবেই, লাশ কাটার ব্যাপার, বুঝতেই তো পারছেন। কই দেখি লাশ। লাশটা দারোগার সরকারি গাড়িতে রাখা, একটা চাটাই দিয়ে মোড়ানো। নিতাই ডোমের সহযোগী আর ড্রাইভার লাশ তুলে লাশ কাটা ঘরের টেবিলের উপরে রাখে। চাটাই খুলে দেখলো একটা মধ্যবয়সী অপরূপা সুন্দরী মহিলা। সে স্বামীর সাথে ঝগড়া করে নাকি গলায় ফাঁস দিয়েছে। দারোগা বলে, নিতাই, এবার শুরু করা যাক। ফরেন্সিক ডাক্তার নিতাই ডোমকে শরীরের বিভিন্ন জায়গা দেখিয়ে দেয় কাটার জন্য। নিতাই ডোম খুব ধীরে ধীরে মহিলার বিভিন্ন শরীরের অংশ কাটতে শুরু করে। চাপা চাপা রক্ত পানি দিয়ে ফেলে দেয়। লাশের বিভিন্ন শরীর কাটাকাটি করার পর ডাক্তার সব কিছু দেখে শোনে। দারোগার চোখে চোখ রেখে কেমন করে যেন ইশারা দিল। কেন জানি নিতাই ডোম আজ খুব অবাক হলো। পরদিন নিতাই ডোম শোনে সেই লাশের রিপোর্ট দিয়ে তার স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে। লাশের রিপোর্ট দেখে নিতাই ডোম বলে, এটা কি করে সম্ভব? এই লাশ তো আত্মহত্যা করেনি। তার 30 বছরের অভিজ্ঞতা। এই লাশটাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, সাথে গলাও টিপা হয়েছে। থানার দারোগার সাথে ঠিক সেই দিনই দেখা করে নিতাই ডোম। দারোগা সাহেব, কি রিপোর্ট দিয়েছেন? মহিলাটাকে তো গলা টিপে ও বিষ খেয়ে মারা হয়েছে। এটা কি রিপোর্ট লিখেছেন আপনারা? দারোগা বলে, এটা তোর দেখার বিষয় না, এ কথা আর কেউ জানে না। আর শোন, ধর কিছু টাকা রাখ। নিতাই ডোম বলে, না বাবু, লাগবে না। এর বেশ কিছু পর থেকে শুরু হয় ডাক্তার ও দারোগার সাথে অদ্ভুত সব ঘটনা। ডাক্তার আর দারোগা বাবু প্রায় রাতে ওই মহিলাটাকে স্বপ্নে দেখতেন। যে কাজটা তোরা করেছিস সেই কাজটা ঠিক হয়নি, এর খেসারত তোদের দিতেই হবে। দারোগা বাবুর ছোট ছেলের প্রতি রাতে যেন হাত আর পা টেনে ধরতো বিছানা থেকে, কে যেন আবার বিছানা থেকে ফেলে দেয় তার ছেলেকে। মেয়ের সাথেও হয় একই ঘটনা, ডাক্তারবাবুর মেয়ের সাথেও হয়। কে যেন তার মেয়েকে রাতে গলা চেপে ধরে। প্রথম দিকে তারা ভাবতো হয়তো তারা কোনো দুঃস্বপ্ন দেখে। সেই রাতে হঠাৎ দারোগার ছেলের রুম থেকে বিকট চিৎকারের শব্দ শোনা যায়। দৌড়ে সবাই এগিয়ে আসে। তার ছেলের হাতটা কে যেন টেনে ছিঁড়ে জানালায় ঝুলিয়ে রেখেছে, আর ছেলেটার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে যেন মনে হয়েছিল দারোগা বাবুর ছেলের ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় পেয়েছে। এর থেকে প্রায় 15 দিন পর ডাক্তারের মেয়ের লাশ পাওয়া যায় তার রুমের সিলিং ফ্যানের সাথে, দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এরপর থেকেই নিতাই ডোমও লাশ কাটা ছেড়ে দেন। ভাইয়া, আমার সংগ্রহে আরও একটি ঘটনা আছে, পরে কোনো একদিন সময় করে ভূতের বাড়িতে বলবো। খোদা হাফেজ। ঘটনাটি ছিল আবু সালমানের। তিনি তৌফিক অমর সজীবের কাছ থেকে ঘটনাটি শেয়ার করেছেন। আশা করি আপনার কাছেও এমন কোনো ভৌতিক ঘটনা আছে। যদি আপনার কাছে এমন কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আর দেরি না করে এখনই ইমেল করুন bhuterbaড়ি10@gmail.com এ, যেখানে আপনি লিখে অথবা আপনার মুঠোফোনে রেকর্ড করেও ভূতের বাড়িতে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। শুনে আসলাম ভয়ঙ্কর একটি লাশ কাটা ঘরের ঘটনা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনারা এভাবে আমার পাশে থাকবেন। আসলে শ্রোতা ছাড়া ভূতের বাড়ি ভিত্তিহীন। আশা করি আপনারা আপনাদের মূল্যবান সময় যেভাবে আমাদের পাশে আছেন, ঘটনা পাঠিয়েও ঠিক সেইভাবে পাশে থাকবেন। আপনার ঘটনা যদি ভূতের বাড়িতে প্রচার করতে চান এবং আপনি যদি চান আপনার ঘটনা সবাই শুনুক, সবাই আনন্দ পাক, সবাই ভয় পাক, তাহলে অবশ্যই আপনার ঘটনা ভূতের বাড়িতে শেয়ার করবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaড়ি10@gmail.com, যেখানে আপনার ঘটনা লিখে অথবা আপনার মোবাইল দিয়েই রেকর্ড করে ভূতের বাড়িতে শেয়ার করতে পারেন।
এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী একটি ঘটনায়। এবার একটি দুবাইয়ের ঘটনা আপনাদের শোনাবো। ঘটনাটি আমি আমার মতো করে শেয়ার করেছি, দিলীপ নাথ ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তার আগে বলে নিই, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের এপিসোডগুলো সবাইকে জানিয়ে দিবেন, সবাইকে ভয় পাওয়ার সুযোগ করে দিবেন। চলুন শুনে আসি দুবাইয়ের ঘটনাটি। এখন আমরা যে ঘটনাটি শুনবো, ঘটনাটি হলো দিলীপ নাথের। তিনি দুবাই থেকে আমাদের ঘটনাটি শেয়ার করেছেন। তিনি চান যে আমি ঘটনাটি আমার মতো করে শেয়ার করি, তাই আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। মূলত ঘটনা হচ্ছে ইন্ডিয়ার ইউপিতে, অর্থাৎ উত্তরপ্রদেশে। তো যার সাথে ঘটনাটি ঘটা তিনি হলেন সন্তোষ। তিনিও দুবাইতেই থাকতেন, তবে কোনো এক কারণে তিনি ইন্ডিয়াতে যান, তার দেশে ফিরে যান। তিনি যখন দুবাইতে থাকতেন তিনি লন্ড্রির কাজ করতেন। তো একদিন তার গ্রামে কোনো এক কারণে কাপড় চোপড় ধুতে তাকে পুকুর পাড়ে যেতে হয়। তার পরিবারটা ছিল অনেক বড় একটি পরিবার, সে কারণে অনেক কাপড় চোপড় হয় এবং জেনারেলি তারা পুকুরেই কাপড় ধুতে যায়। তো সেক্ষেত্রে তাকে বলা হয় যে আমরা সবাই একসাথে কাপড় ধুতে যাব। তো প্রথম অবস্থায় বলা হয় যে সন্তোষবাবুকে আপনি যান, আপনি কাপড় চোপড় নিয়ে যান, বাসার বাকি মেম্বাররা আমরা পরে আসছি। এই উদ্দেশ্যে দিলীপনাথ প্রথমে কাপড় চোপড়গুলো নিয়ে পুকুর ঘাটে যান কাপড় চোপড় ধোয়ার জন্য। তার কিছুক্ষণ পরেই তার স্ত্রী আসেন। তো দিলীপনাথ বলে যে তোমার তো পরে আসার কথা ছিল, আরও তোমার অনেক কাজ আছে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? তো সে বললো যে না, আমার কাজগুলো হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি চলে আসি। সন্তোষবাবু এটি নর্মালি নেন, আচ্ছা ঠিক আছে, তার কাজগুলো হয়ে গেছে, তার জন্য সে আগেই চলে এসেছে। তারপরে সে তার সাথে কাপড় চোপড় ধুতে শুরু করে। তো সন্তোষবাবু বলে যে বাসার বাকি সদস্যগুলো কোথায়, তারা কখন আসবে? তো তিনি বলেন যে কোনো এক কারণে তারা আসতে পারবেন না। তো প্রথমে বলেছিল তার মা বাবারাও আসবে, তো পরে বলেন যে না, তারা আসতে পারবেন না। তো সেক্ষেত্রে তিনি কাপড় চোপড়গুলো ধুতে শুরু করেন। তো তিনি আর তার স্ত্রী মিলে ধুচ্ছেন কাপড়গুলো। তো সাধারণত একসাথে কাজ করতে গেলে অনেক কথা হয়, কাজও হয়, দুটি একসাথে হয়। তো সন্তোষবাবু তার স্ত্রীকে কোনো প্রশ্ন করলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না বললেই চলে। 10টি কথা যদি বলে তার মধ্যে একটি কথার রেসপন্স পাওয়া যাচ্ছে, আর বাকিগুলো কোনো কথার উত্তর তিনি দিচ্ছেন না। তার দেখে মনে হচ্ছে তিনি অনেক মন খারাপ, তার অবস্থা অনেক খারাপ, রোগা এরকম লাগছে দেখে। তো তিনি তাকে বলেন যে তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তোমাকে দেখে এমন লাগছে কেন? তোমার যদি খারাপ লাগে তুমি বাসায় চলে যাও, তোমাকে কাপড় ধুতে হবে না, যেহেতু আমি এই কাজই করি, সমস্যা নেই, আমি বাকিগুলো ধুয়ে নেব। তো তিনি বলেন না ঠিক আছে, আমি পারবো, আমার একটি এমনি খারাপ লাগছিল, তার জন্য এরকম লাগছে, তো ঠিক হয়ে যাবে। তো এইরকম বলার পরে তাকে বলছে যে তুমি তো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না, তোমার হয়তো কোনো বেশি খারাপ লাগছে, তুমি হয়তো বা বাসায় যাও, তো রেস্ট নাও, হয়তো বা রেস্ট নিলে তোমার ভালো লাগবে, তুমি পরে আবার আসো না হয়, যেহেতু অনেক কাপড় আছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে এতগুলো কাপড় চোপড় ধুতে। বলে রাখা ভালো, তাদের ফ্যামিলিটা ছিল অনেক বড় ফ্যামিলি, তো সবার কাপড় চোপড় নিয়ে আসায় অনেক কাপড় হয়ে যায়, সে কারণে তাকে ধরতে আর কি অনেক সময় দরকার হয়। তো তিনি বলেন যে তুমি যাও, রেস্ট নিয়ে আসো, তো তুমি রেস্ট নিয়ে একটু আসো, তারপরে হয়তো বা আমরা একসাথে ধোবো। তিনি বলেন না ঠিক আছে, আমি পারবো ধুতে। তো এইভাবে ধুতে থাকেন, কিন্তু তিনি কোনো কথা বলেন না। তো সময়টা ছিল প্রায় দুপুরের দিকে। তো কিছুক্ষণ পরে বলে যে না, আমার আর ভালোই লাগছে না, আমি বাসায় চলে যাই, যেহেতু আমার খুবই খারাপ লাগছে, আমি বাসায় চলে যাই। তো তিনি বলেন হ্যাঁ, আমি তোমাকে তো অনেক আগেই বলেছি তুমি বাসায় চলে যাও। তো তুমি হ্যাঁ, তুমি এখনই বাসায় চলে যাও, তোমার যেহেতু খারাপ লাগছে, তুমি কিছু কাপড় ধুয়েছো, আর তোমার না আসলেও চলবে, সমস্যা নেই, আমি ধুতে পারবো। তো এই বলে তিনি বিদায় করে দেন তার স্ত্রীকে, বলেন যে আর বেশি সময় লাগবে না, আর 30 থেকে 45 মিনিটের মধ্যে আমার কাপড় ধোয়া হয়তো বা হয়ে যাবে, তুমি বাসায় চলে যাও। তো এই কথা বলে তার স্ত্রীকে তিনি বিদায় দিয়ে দেন, তার স্ত্রীও বাসায় চলে আসে। তার কিছুক্ষণ পর তার স্ত্রী আবার আসে, তার 5 থেকে 7 মিনিট পর। তিনি বলেন যে হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল, যে আমি বাচ্চাটি স্কুল থেকে আসছে, তাকে খাওয়ার টাওয়ার দিয়ে রান্না কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেল, তোমাকে বলেছিলাম আমি রান্নাটা কমপ্লিট করে আসছি, তো এর মধ্যে তার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, তাকে খাওয়ার দিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। তিনি এই কথা শুনে অবাক, কেন তুমি তো একটু আগে গেলে, তুমি তো অসুস্থ ছিলে, তুমি আবার কি বলছো এগুলো, আমি বুঝছি না তোমার কথা। তিনি বলেন কি বুঝতেছো না, আমি তো তোমাকে বললাম যে আমি কিছুক্ষণ পরে আসছি,
তুমি যাও, কাপড় চোপড় নিয়ে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। তো এক্ষেত্রে আমার একটু দেরি হয়ে গিয়েছে। তিনি বলেন, না তুমি তো একটু আগে, আমি আসার পরেই তুমি তো চলে এসেছিলে, তুমি আবার খারাপ লাগছে তার জন্য আমি তোমাকে বললাম তুমি চলে যাও, তুমি কোনো কথা বলছিলে না, তোমার কথা তো আমি কিছুই বলছি না। তো এই কথাগুলো শুনে তিনি কোনো মতেই মিলাতে পারে না যে কি ব্যাপার, সে তো একটু আগে চলে গেল, তিনি আবার এসে এই কথা বলছেন। তো এইটি তার মোটেও সুবিধার মনে হয় না। তিনি বলেন যে তোমার মতোই দেখতে চেহারার কোনো পার্থক্য নেই, কিন্তু তোমার চেহারা দেখে আমার মনে হচ্ছিল যে তুমি অসুস্থ। তো তিনি তার স্ত্রী বলেন যে হয়তোবা দুপুরের সময় তুমি হয়তোবা খারাপ কিছু দেখেছ, আমাকে তুমি দেখো নাই, কারণ আমি তো এখনই আসছি, তুমি আমাকে কিভাবে দেখবে। তো সন্তোষবাবু একটু ভয় পেয়ে যান যে এটা কিভাবে সম্ভব, আমি তাকে দেখলাম, তিনি আবার এই কথা বলছেন। তো তিনি মিলাতে পারেন না। তারপরে বলেন ঠিক আছে, যেহেতু আমাদের কাছে একটু খারাপ কিছু ঘটেছে, হয়তো বা খারাপ কিছু হয়নি, তবে হয়তো বা দুপুরের সময় আমরা এই পুকুরে অনেক ঘটনা শুনে থাকি, হয়তো বা আমাদের সাথেও আজকে খারাপ কিছু হয়েছে। তিনি এর আগে শুনেছেন যে কোনো খারাপ কিছু ঘটেছে এখানে। তো জায়গাটি ভালো নয়, আর পুকুর পার সময়টিও ভালো নয়, 2টা থেকে 3টা এমন দুপুরে পুকুরে থাকা উচিত নয়। তিনি বলেন ঠিক আছে, আমরা বাকি কাপড় অন্য একদিন ধোবো, এখন আমরা চলে যাই। তো তাই বলে তিনি তার স্ত্রীকে নিয়ে তার বাসায় চলে আসেন এবং তিনি একটু ভয় পেয়ে যান, তার সাথে তেমন খারাপ কিছু ঘটেনি। তো এই ছিল ঘটনাটি দিলীপ নাথ দুবাই থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। তিনি চান যে আমি আমার মতো করে শেয়ার করি, তাই ঘটনাটি আমি আমার মতো করে শেয়ার করলাম। এবং তিনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন তিনি হচ্ছে সন্তোষবাবু। তিনিও দুবাইতেই থাকেন। তো কোনো এক কারণে তিনি ইন্ডিয়াতে আসছিলেন, তখন তার সাথে এই ঘটনাটি ঘটে। তো আশা করছি যে দিলীপ নাথের কাছে আরও অনেক ঘটনা আছে, তিনি আমাকে শুনেছেন, তার কাছে চট্টগ্রামের ঘটনা আছে। আশা করি সেই ঘটনাগুলো তিনি খুব শীঘ্রই ভূতের বাড়িতে পাঠাবেন এবং শ্রোতারা শুনে খুব আনন্দ পাবে। তো আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেইল করবেন, ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaari10@gmail.com, which is bhutebaari10@gmail.com। ধন্যবাদ দিলীপ নাথকে তার ঘটনার জন্য। আমরা কিন্তু দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের ঘটনা পাচ্ছি। আমরা শুনে আসলাম দিলীপ নাথের ঘটনা, তিনি দুবাই থেকে আমাদের শেয়ার করেছেন। এখন আমরা চলে যাব বাপ্পি হালদারের ঘটনায়। তিনি বাড্ডা, ঢাকা থেকে তার ঘটনাটি শেয়ার করেছেন। তার ঘটনা এর আগে আমরা অনেক শুনেছি, সে ঘটনাগুলো ভূতের বাড়ির পূর্ববর্তী এপিসোডে শেয়ার হয়েছে। আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের চ্যানেল থেকেও ঘটনাগুলো শুনে আসতে পারেন। ভূতের বাড়ি ইউটিউবে করা উদ্দেশ্য হলো আপনি যখন ফ্রি থাকবেন তখনই আপনি কিন্তু ভূতের বাড়ি শুনতে পারবেন। এখন আমরা চলে যাব বাপ্পি হালদারের ঘটনায়। তিনি বাড্ডা, ঢাকা থেকে আমাদের ঘটনাটি শেয়ার করেছেন। এখন যে ঘটনায় যাচ্ছি, ঘটনাটি বাপ্পি হালদার বাড্ডা, ঢাকা থেকে আমাদের শেয়ার করেছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমার পাশের বাড়ির এক দাদার নাম কালু। ওরা 2 ভাই, কালু আর ধলু। ওরা বিয়ে বাড়িতে ঢাক বাজায়। তো 1 জানুয়ারি মাসে এক বিয়ে বাড়িতে ঢাক বাজাতে গেল তারা। বাজাতে বাজাতে অনেক রাত, প্রায় 12টা বেজে গেছে। তো দাদারা বর কনেকে বিদায় দিয়ে রাতের খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি যেতে একটা জঙ্গল আর একটা বাঁশের চার অর্থাৎ সাঁকো পড়ে। তো দাদারা জঙ্গলের ভিতর দিয়ে যখন যেতে লাগলো তখন একটা গরম বাতাস তাদের শরীরের উপর দিয়ে বয়ে গেল। ধলু দাদা তখনই বুঝতে পারলো তাদের সাথে কিছু হতে চলেছে। জঙ্গলের ভিতরে শিয়ালের ডাকাডাকি, দূরে কুকুরের কান্নার আওয়াজ, বাঁশ পাতার শনশন আওয়াজ পরিবেশটাকে অনেক ভুতুড়ে করে তুলল। তো যেতে যেতে হঠাৎ কালু আর ধলু দেখলো দূরে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে এবং ঘোড়াটি তাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। প্রথম কথায় গ্রামে কোনো ঘোড়া নেই, তারপরে এত রাতে অন্ধকারে ঘোড়া তো দেখার কথা নয়, সব জায়গায় অন্ধকার, কিন্তু ঘোড়া যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গাটিতে আলো। হাঁটলে কি হবে, ঢাক বাজিয়ে শরীর খুব ক্লান্ত। তো তারা হাঁটছে, কিন্তু তাদের মনে হচ্ছে তাদের পিছনেও কেউ যেন হাঁটছে। সাহস করে পাশে তাকিয়ে দেখলো একটা কালো বেড়াল তাদের সাথেই হাঁটছে। আর কিছু না বলে জোরে হাঁটা শুরু করলো। পথ শেষই যেন হচ্ছে না, প্রায় 2 ঘন্টা হাঁটছে, কিন্তু জঙ্গল শেষ হচ্ছে না।
দিনে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে সময় লাগে 25 মিনিট, আর তাদের 2 ঘন্টাও শেষ হলো না জঙ্গল। এক সময় তারা দাঁড়িয়ে পড়ল এবং দেখলো 2 ঘন্টা হেঁটে 2 মিনিটের পথও আগাতে পারল না তারা। যেখানে ছিল সেখানেই আছে এবং দুজন দুজনার হাত ধরে হাঁটা শুরু করলো। হঠাৎ কালুদার একটা পা গর্তে পড়ে গেল, কিন্তু পা তুলতেই পারছে না, যেন গর্তের ভিতর থেকে কে যেন পা টেনে ধরেছে। ধলু দাদুর অনেক সাহস আর বুদ্ধি ছিল, তাই সে দেরি না করে পায়ে প্রসাব করে দিল, সাথে সাথে পা ছেড়ে দিল। তবে তারা দৌড়াতে শুরু করলো। তখন থেকে তারা আবার জোরে দৌড়াতে শুরু করলো। তাদের পিছনে মনে হলো ঝড় শুরু হয়ে গেছে। তাদের মনে হচ্ছে জঙ্গলের ভিতরের সব বাঁশ বাতাসে উড়ে চলে যাচ্ছে, বড় বড় গাছের ডাল যেন ভেঙে পড়ছে। আর পেছন থেকে একটা শব্দ শোনা যাচ্ছে, মানুষের মুখ থেকে কিছু শব্দ। মানুষের মুখ চেপে ধরলে যেমন আওয়াজ হয়, আওয়াজটা প্রায় সেরকমই শোনা যাচ্ছে। তারা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে গেল। এখন সেই বাঁশের সাঁকোতে তো ওঠা যাবেই না। এত রাতে ভয় পেয়ে আছে তারা। তার জন্য তারা পকেট থেকে সিগারেট বের করলো। তারা 60টি সিগারেট শেষ করার পরে রাত 3:30 বা 4টার দিকে একজন মহিলা আসলো, পরনে সাদা শাড়ি। তাকে দেখে দাদুরা বুঝতে পারলো সে কোনো মানুষ নয়, সে হয়তো বা অন্য কিছু হবে। তাই দুজন সিদ্ধান্ত নিল, মহিলা যাই বলুক না কেন তাদের কথায় রাজি হওয়া যাবে না। এসে তাদের বলল যে সাঁকোটা পার করে দেই। দাদারা বলল, সাঁকো পার করবে কিভাবে তোমরা? দাদারা বলল, আমরা এখন সাঁকো পার হতে চাই না। এবং দাদারা আরও বলল যে আজান দিলে আমরা সাঁকোতে উঠব। কিন্তু মহিলা অনেক অনুরোধ করলো, কিন্তু তারা রাজি হয় নাই। এক পর্যায়ে মহিলা রেগে আসল রূপ দেখালো। খুব খারাপ চেহারা, চোখ বড় বড়, দাঁত বের করা, চুল তো নাই বললেই চলে। মহিলা বলে, আমি তোদের ছাড়বো না, তোরা জঙ্গলের আমার কবরে পা দিয়েছিস। ধলু দাদা অনেক কিছু জানতো, তাই সে অত একটা ভয় পেত না। তার পকেট থেকে একটা কাঠি ধরিয়ে মহিলার গায়ে ছুঁড়ে মারল। মহিলার গায়ে আগুন ধরে গেল। এটা দেখে তারা আবার দৌড় দিল এবং কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিল। এবং ভোর হলেই তারা সাঁকো পার হয় এবং পার হওয়ার পরে দেখে একটা দাঁড় কাক পুড়ে ছাই হয়ে আছে। এবং সে আরও দেখে যে কোনো ডাল ভাঙা নেই, কোনো বাঁশও পড়ে নেই, বাঁশ আগের মতোই আছে। তাহলে রাতে কি হয়েছিল সেটি পরে আর তারা বুঝতে পারল না। এই ছিল বাপ্পি হালদারের ঘটনা। আপনার কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই ভূতের বাড়িতে শেয়ার করবেন এবং আমাদের এপিসোডগুলো সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaড়ি10@gmail.com, যেখানে আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করেও শেয়ার করতে পারেন। আমরা আপনাদের অনেক ঘটনা পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আপনাদের আরও ঘটনা পাবো। আপনারা যত ঘটনা পাঠাবেন ভূতের বাড়ি তত জমজমাক এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের এন্টারটেইন করা, ভয় পাওয়ানো। সেই উদ্দেশ্যে আপনারা যদি ঘটনা বেশি বেশি করে শেয়ার করেন, ভূতের বাড়ির এপিসোডের লেন্থ কিন্তু আরও বড় হবে। আমরা মাত্র 8 মিনিট দিয়ে আমাদের ভূতের বাড়ি শুরু করেছিলাম, আজ আমরা 1 ঘন্টারও বেশি এপিসোড করি। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন আমরা তত বেশি ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাতে পারবো এবং অনেক ঘটনা আপনাদের উপহার দিতে পারবো। আশা করি আপনার কাছে থাকা ভয়ঙ্কর ঘটনাগুলো ভূতের বাড়িতে শেয়ার করবেন। আপনার ঘটনা শেয়ার করতে ইমেল করুন bhuterbaড়ি10@gmail.com, which is bhuterbaড়i10@gmail.com এই ঠিকানায়। এখানে আপনি লিখে অথবা রেকর্ড করে আপনার ঘটনাটি শেয়ার করতে পারেন। আমাদের এপিসোডগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আপনার ফেসবুকের টাইমলাইনে, বিভিন্ন গ্রুপে বা পেজে বা মেসেঞ্জারে সবাইকে শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন সকলে ভূতের বাড়ি সম্পর্কে তত বেশি জানতে পারবে এবং তারা শুনবে এবং তারাও ঘটনা পাঠাবে। এক্ষেত্রে আমরা আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা নিয়ে ভূতের বাড়িকে হাজির করতে পারবো। এখন আমরা চলে যাব সৃজন আলীর ঘটনায়। তিনি রাজশাহী থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। চলুন শুনে আসি তার ছোট্ট একটি ঘটনা। আমি সৃজন, বাসা রাজশাহী। গতকাল দুপুরে
প্রায় 3:45-এর দিকে আমি ঘুমিয়ে যাই। রুমের দরজা আটকানো ছিল। আস্তে আস্তে ঘুম চলে আসে। যখন আমি প্রায় ঘুমিয়ে গেছি, কিছুটা ঘুমের ঘোরে ছিলাম, তখন আমি স্বপ্ন দেখছিলাম। কি জানি হঠাৎ করে টের পাই আমার পাশে কি জানি অনেকে জোরে জোরে চিৎকার করছে, কিন্তু আওয়াজ অনেক কম হচ্ছে, আর বিছানা কে যেন অনেক জোরে জোরে কাঁপাচ্ছে। ভয়ে আমার ঘুম ছুটে যায়। আমি চোখ খুলি। ডান কাত হয়েছিলাম, তাই বাম পাশে কি হচ্ছে দেখতে পারছিলাম না। আম্মুকে ডাকতে মন যাচ্ছিল, কিন্তু ভয়ে ডাকতে পারছিলাম না। আবার মনে হলো ডেকেও লাভ নেই, দরজা তো আটকানো। আমি আইতুল কুরসি পড়ি 3 থেকে 4 বার, তাও কমে না। হাত পা মারাত্মকভাবে অবশ হয়ে গেছে। আমার হাত আর কোমরের নিচ থেকে কিছুই নেই। ভয় পাই অনেক, কিন্তু 5 থেকে 6 বার সূরা পড়ার পর দেখছি হঠাৎ করেই হাত বাবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু চিল্লানি আর বিছানা কাঁপাকাঁপি কমছে না। মনে হচ্ছে কাউকে নির্যাতন করা হচ্ছে, এমন চিল্লানির আওয়াজ, আর ছেলে মানুষের মতোই আওয়াজ। পরে দেখি আর কোনো চিল্লানোর আওয়াজ নেই। ভয়ও কেটে গেছে, সবকিছু আগের মতো নর্মাল হয়ে গেল। তাড়াতাড়ি করে দরজা খুলে আম্মুকে ডাকলাম। আম্মুকে সব খুলে বললাম। আম্মু বলল 3 কুল পরে গায়ে ফু দিতে। এর আগে কখনো আমার সাথে এগুলো হয়নি, কিন্তু এর কয়েকদিন আগে দুপুরে ঘুমের মধ্যে একটা ভয়ের স্বপ্ন, কালো ছায়ার কিছু দাঁড়িয়ে থাকতে দেখি। ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ সৃজন আলীকে, তিনি রাজশাহী থেকে আমাদের ঘটনাটি শেয়ার করেছেন। আপনাদের আরো বেশি বেশি ঘটনা আমাদের প্রয়োজন, কারণ ঘটনা ছাড়া ভূতের বাড়ি ভিত্তিহীন। এবং ঘটনা শেয়ার করার পূর্বে অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটি হলো ঘটনা যেন সত্য হয় এবং আপনার ঘটনা যেন বাংলায় হয়। আপনি চাইলে কিন্তু রেকর্ড করেও শেয়ার করতে পারেন। আপনার ভয়েস রেকর্ডার দিয়ে রেকর্ড করে তা ইমেল করে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbaড়ি10@gmail.com। আর যারা ইতিপূর্বে আমাদের ঘটনা পাঠিয়েছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা সব ঘটনাই ধীরে ধীরে শেয়ার করছি। আমাদের কিন্তু খুব কম অডিও ক্লিপ আসছে। আমরা চাই যে আপনারা বেশি বেশি অডিও ক্লিপ পাঠান। যত অডিও ক্লিপ আসবে আমরা ধীরে ধীরে সবই প্লে করব। এখন আমরা চলে যাব আসাদুল্লাহ গালিবের একটি ঘটনায়। তিনি খুলনা থেকে একটি ঘটনা শেয়ার করেছেন। আশা করি সেই ঘটনাটিও আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার ঘটনা অবশ্যই ভূতের বাড়িতে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম তামিম। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, খুলনা থেকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে মোহাম্মদ মুশফিকুর রহমান ভাইয়ের একটা ঘটনা। সে এটা আমাকে শেয়ার করেছে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এটা 4 থেকে 5 বছর আগের একটা ঘটনা। তো এক রাত্রে মুশফিক ভাই এবং তার পরিবারের সদস্যরা মিলে ছাদে খেলছিলেন, এবং খেলা শেষ করে সবাই চলে যাবে। তো তার মুশফিক ভাইয়ের বাবা সর্বপ্রথম ছাদ থেকে নেমে যখন সিঁড়িঘরের কাছে পৌঁছায়, তখন তিনি একটা জিনিস খেয়াল করেন যে ছাদে যে কাপড় লাড়া ছিল, সেই কাপড় যে রশিতে লাড়া ছিল, কাপড়গুলো সম্পূর্ণ ছেঁড়া ছিল। মানে দেখে এমন মনে হবে যে কেউ যেন কাপড়গুলোকে হাঁচড়িয়ে ছিঁড়েছে, অর্থাৎ বিড়াল অথবা এমন কেউ যার নখ অনেক ধারালো এবং বড় বড়। তো এরকম কোনো কিছু তাদের কাপড়গুলো হাঁচড়িয়েছে। তো এই জিনিসটা দেখে তিনি খুব অবাক হয়ে যান যে ব্যাপার কি, এই কাপড় এভাবে ছিঁড়ল কে? আর কাপড় শুধু একটা ছেঁড়া ছিল না, সবগুলো কাপড়ই এভাবে ছেঁড়া ছিল। তো এটা দেখে উনি পরিবারের সকল সদস্যকে ডাকেন যে দেখো এটা এভাবে ছিঁড়ল কিভাবে? এটা তো বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী কাজ হতে পারে না, এটা মানুষের পক্ষেই সম্ভব। কারণ কাপড় যে সুতা দিয়ে তৈরি ছিল, সেই সুতার কাপড়গুলো আসলে অনেক শক্তিশালী হয়,
অত সহজে ছিঁড়ে না, এবং এই কাপড়গুলো মানে এমনভাবে ছিঁড়ে ফেলা হয়েছে মানে যে খুবই সহজে, যে ছিঁড়েছে সে খুব সহজে ছিঁড়ে ফেলেছে। আর কাপড় সম্পূর্ণ ছেঁড়া ছিল, অর্থাৎ জায়গায় জায়গায় আঁচড়ের দাগ। তো যাই হোক, প্রথম দিন তারা ব্যাপারটা লক্ষ্য করে এবং তারা ভাবে হয়তো কোনো প্রাণীরই কাজ হবে, কারণ এখানে আর কে আসবে ছাদে, তাদের ছাদে আর কে আসবে। তো যাই হোক, ওরা ব্যাপারটা মাথায় নেয় না। তো এর পরের দিন আবার কাপড় দেওয়া হয় ছাদে। সেদিনও কাপড় যখন তারা ছাদ থেকে নিয়ে আসে, তখন তারা দেখে যে কাপড়গুলো এরকম আগের স্টাইলেই ছেঁড়া ছেঁড়া। তো এটা দেখে তারা আর কি মানে চিন্তিত হয়ে যায়, ব্যাপার কি, কাপড়গুলো ছিঁড়তেছে কে। তো যাই হোক, তারা এবারও ব্যাপারটাকে মাথায় নেয় না। থার্ড টাইমও এই কাজটাই হয়, যে তারা তৃতীয় দিন ছাদ থেকে কাপড় নিয়ে আসছে এবং কাপড় নিয়ে আসার পর দেখে যে কাপড়গুলো এভাবে ছেঁড়া ছেঁড়া। তো এটা দেখে সবাই আর কি, বাড়ির সবাই একটু মানে মনে মনে রাগও করে, মনে মনে রাগও পায় আর কি। আর তারা ভাবে যে এটা মানে যে করতেছে তাকে ধরতে পারতেছে না কোনোভাবেই। তারপরে তাদের মাথায় আরও চিন্তা আসে যে এগুলো আসলে করতেছেটা কে। কারণ আমি যেটা বলতেছি শুরু থেকে, যে এটা কোনো বিড়াল বা কোনো প্রাণীর দ্বারা এটা সম্ভব না। আর যদিও এরকম প্রাণী সাধারণত লোকালয়ে থাকে না, যেমন যদি কেউ বলে যে বাঘ ভাল্লুক, তো এরকম জিনিস তো সাধারণত লোকালয়ে থাকে না। সর্বোচ্চ থাকলে বিড়ালই থাকবে বা কুকুর বলা যেতে পারে, কিন্তু কুকুর তো ছাদে উঠবে না, তো টার্গেটটা বিড়ালের উপরে আসে। বাট কাপড়গুলো যেভাবে ছেঁড়া, সেইভাবে মানে বিড়ালও এভাবে ছিঁড়তে পারবে না, এতটা মানে খারাপভাবে ছেঁড়া আর কি। তাদের মানে সন্দেহ জাগে যে এটা বিড়াল অথবা মানুষের কোনো কাজ না, এখানে অন্য কোনো কিছু কাজ করছে, মানে এই কাজটা অন্য কেউ করছে। তো তারা আর কি ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামায় না, এবং তখনও পর্যন্ত তারা ব্যাপারটা নিয়ে অতটা চিন্তিত হয় না। তো এরপরে কিছুদিন যাওয়ার পরে, যেহেতু ওই সমস্যা বারবার হচ্ছিল, তাই তারা ছাদে আর কাপড়টা দেয় না, তারা বাসার উঠানে দেয়। তো এরকম কিছুদিন পরেই তারা একটা হুজুরের শরণাপন্ন হয়, যে আমাদের বাসার কাপড় মানে ছাদে কাপড় দিলেই কাপড় এরকম ছিঁড়ে যায়। তো হুজুর আর কি বাসায় আসে, এবং বাসায় এসে ছাদে উঠে উনি ছাদে দোয়া টোয়া করে ফুটু দিয়ে দেয় চারকোনায়। তো এগুলো হওয়ার পরে মানে হুজুর আসার পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় না, তখন তো মানে ঘটনা কেবল শুরু। তো যাই হোক, কিছুদিন পরে তারা মানে ব্যাপারটা বুঝতে পারে যে হুজুর যে এসে যে মানে ঝাড়ফুঁক যাই বলেন করে দিয়ে গেছে, এতে তাদের কোনো মানে লাভ হয় না। তো তারপরে যেটা তারা করে, যে তারা আরেকটা হুজুরকে মানে ডেকে আনে, যে এরকম কাপড় ছিঁড়ে যাচ্ছে আর মাঝে মধ্যে সমস্যাও হচ্ছে কিছু কিছু। তো এই হুজুরটা ছিলেন একটু বড় মাপেরই হুজুর, উনি এই সমস্ত কাজ করতেন হালকা পাতলা। তো যাই হোক, উনি বলেন কি যে আমি সমস্ত বাসাটা ঘুরে ঘুরে দেখব, এবং আসলে সমস্যাটা কোথায় বা কেন হচ্ছে এটা আমি জানার চেষ্টা করব। তো উনি ওনার মতো সমস্ত বাসা ঘুরতে শুরু করে, এবং পুরা বাসায় তিনি খুঁজেন যে এমন কোনো কিছু আছে কিনা। যেহেতু তারা একটা আন্দাজ করছে যে এটা কোনো মানুষ অথবা কোনো প্রাণীর কাজ না, এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস মানে ওরকম কোনো শক্তি এখানে কাজ করতেছে, যার কারণে এটা হচ্ছে, এটা মানুষ অথবা কোনো প্রাণী করে নাই। তো ওই হুজুর বাসায় ঘোরাফেরা করার পরে একটা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে উনি দাঁড়ান, এবং ওখানে দুটো শোপিস রাখা ছিল। এটা মানে কাচের বিড়াল টাইপের কিছু একটা ছিল, দুইটা মানে শোপিস আর কি। তো এই দুইটা যখন তিনি ধরে তিনি অনেক মানে এর কাছে গিয়ে তিনি বুঝতে পারেন যে এখানে কিছু একটা আছে। তো উনি জিনিসটাকে স্পর্শ করেন, হাতে নেওয়ার পরে তিনি বাড়ির একজন সদস্যকে বলেন দ্রুত এই জিনিস দুটো বাড়ির বাহিরে নদীতে ফেলে দিয়ে চলে আসেন। তো
যেমন কথা তেমন কাজ, বাড়ির এক সদস্য সেটা বাহিরে মানে নদীতে ফেলে দিয়ে চলে আসে। তো তারপরে হুজুরকে জিজ্ঞেস করা হয় যে আপনি এটা আমাদেরকে ফেলতে বললেন কেন, এটা তো একটা মূল্যবান শোপিস ছিল। তো হুজুর বলতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না যে আমি এটার কাছে আসা মাত্রই আমার মানে শরীর দিয়ে ঘাম ঝরা শুরু হয়েছে, আমার গরম লাগা শুরু হয়েছে, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না? তো ওনারা বললো যে না, আমরা তো আসলে বুঝতে পারি না সেভাবে। দেন হুজুর বলতেছে যে আপনার বাড়িতে যেই বা যারা আছে তারা এটার মধ্যেই ছিল, এবং এটা আপনাদের যে কাপড়গুলো ছিটতেছিল এটা কোনো মানুষের কাজ না বা কোনো প্রাণীরও কাজ না, এটা এদের কাজ, অর্থাৎ এখানে কিছু জিন আছে, ওই জিনদের এগুলো কাজ। তো উনি ওনার মতো বাড়িতে দোয়া টোয়া পরে ফুটু দিয়ে বাড়ি বন্ধুর মতন একটা করে দিয়ে যান, বাট এটাতে কোনো কাজ হয় না। তো হুজুর তো সেদিন চলে যান। তো যেহেতু সমস্যা হচ্ছিলই, তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা আরেকটা বড় হুজুরকে ডাকবে, এবং এই হুজুরটা ছিল অনেক বড় মাপেরই হুজুর, এবং তিনি এই কাজগুলো রেগুলার করতেন। জিন ধরা টরা বা জিনকে কাবু করা, জিনকে তাড়ানো, এই সমস্ত কাজগুলো উনি করতেন। তো যাই হোক, ওনাদের বাড়িতে ঢুকে তিনি আর কি বাড়িটার চারপাশে ভালোভাবে দেখেন এবং বলেন যে তিনি একটা দিন মানে অমুক একদিনে আসবেন, এসে তিনি বাড়িতে যে জিন আছে এগুলোকে হাজির করবেন এবং যা সমস্যা আছে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তো একদিন এরকম হুজুর আসলো, প্রথম দিন এসে দেখে গেল, কিছুদিন পরে আসলো আবার। তো সাথে তার একটা সঙ্গীকে নিয়ে আসে। তো যাই হোক, তারা ঘরের এক জায়গায় বসলো এবং পরিবারের মানে ওই বাড়ির যতজন সদস্য ছিল সবাইকে এক জায়গাতে বসালো, সবাই একসাথে বসছে, এবং ওই হুজুর তার যে সঙ্গী তাকে নিয়ে তার একটা মাদুর পেরে তারা বসছে। তো বসার পরে হুজুর তার ব্যাগ থেকে একটা আয়না বের করে এবং ওই যে সঙ্গীর সামনে ওই আয়নাটা তুলে ধরে। তো যাই হোক, হুজুর ওকে জিজ্ঞেস করে যে কে তুমি, মানে তখনই জিজ্ঞেস করে না আর কি, যখন আয়নাটা বের করে এবং হুজুর কিছু দোয়া টোয়া পড়ে, দোয়া পড়ার পরে হঠাৎ করে তার যে সেকেন্ড যে সাথীটা উনি আর কি মানে একটু অন্যরকম আচরণ শুরু করেন, মানে অদ্ভুত শব্দ বের করতে থাকেন, মানে কেমনই একটা বিহেভ তিনি ওখানে করতে থাকেন। তো এক পর্যায়ে আয়নাটা ধরে হুজুর তাকে জিজ্ঞেস করে যে কে তুমি। হ্যাঁ, তো এটা জিজ্ঞেস করার পরে বলে যে আমি এই বাড়ির জিন, আমি এই বাড়িতে থাকি। তো হুজুর বলতেছে যে এই বাড়িতে কেন থাকো, তোমার বাড়ি নাই? তো জিন স্বাভাবিকভাবেই মানে রেগে যে বলতেছে যে ওরা আমাদের বাড়ি নষ্ট করছে, তার কারণে আমরা এই বাড়িতে থাকবো এবং ওদেরকে এই বাড়ি ছাড়া করব। তো এই কথা শোনার পরে হুজুরও একটু মানে আশ্চর্য বোধ করে যে ওদের বাড়ি আবার এরা কীভাবে নষ্ট করলো। তো যাই হোক, হুজুর খুব জোরাজুরি করে বললেন যে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এখানে তোমরা থাকতে পারবা না, তোমরা কয়জন সাথী আসো মানে কয়জন জিন আসো সবগুলো এখানে আসো। তো হুজুর যখন সবাইকে আসতে বললেন, সবগুলো জিন একটা জায়গায় আসলো। তারপরে হুজুর একটা গোল দাগ করে দিলেন, ওই গোল দাগের মধ্যে সবাইকে ঢুকতে বললো, সবাই ওখানে ঢুকলো, মানে সব জিনগুলো। তো হুজুর বললেন যে তোমরা যদি এই সাদা দাগ থেকে বের হও তোমাদের অবস্থা আমি খারাপ করে দেবো, এভাবে হুজুর থ্রেট দেন জিনগুলোকে। তো জিনগুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কোন ধর্ম অবলম্বী করো, মানে কোন ধর্মের জিন তোমরা? তো ওরা বললো যে আমরা হিন্দু জিন। কোথায় থাকতে তোমরা? তো বললো যে ওদের বাসার পাশে যে সফেদা গাছ আছে সেই গাছে তারা থাকতো। তো যাই হোক, জিনকে এভাবে আটকায় এবং বলে যে তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সাথে সমস্যা হবে, জিনদেরকে হুজুরটা বলে। তো সেই দিনের মতো ওদেরকে আটকে রাখছিলেন, তারপরে ওদেরকে ছেড়ে দেন আর কি, বাড়ি থেকে চলে যেতে বলেন। তো বাড়ি থেকে চলে যেতে বললে জিন অত সহজে তো যাওয়ার কথা না, তো যেমন কথা তেমন কাজ, তারা যায়নি। তো হুজুর তো জানেনি যে এভাবে ওরা যাবে না, তাই হুজুর পরের দিন আবার আসেন এবং তিনি কিছু জিনিসপত্র নিয়ে আসেন, যেমন তিনি কতগুলো লোহা নিয়ে আসেন, তারপরে লাল কাপড়ে পেঁচিয়ে কয়েকটা পাথর নিয়ে আসেন।
উনি ওই দিন বলেন যে আমি পরিবার সদস্যদের বলেন যে আমি কালকে আসব এবং এখানে অনেক কাজ করতে হবে। বাড়ির 4 কোণায় 4টা ওই যে লোহা, যেটা বললাম লোহা 4 কোণায় মাটি খুঁড়ে গেড়ে দিতে হবে। বাড়ির 4 কোণায় এই পাথরটা 4 কোণাতে মানে বেঁধে রাখতে হবে। তারপরে তিনি বলেন যে তিনি দোয়া টোয়া পরে এই সমস্ত ঘর মানে সমস্ত বাড়িটা বন্ধ করে দিবেন। তো এই কথা বলে। তো তিনি আরও বলেন যে তিনি একটা বাজার থেকে গোলাপ জল নিয়ে আসবেন, গোলাপ জলের বোতল, এবং এটাতে তিনি দোয়া পরে তিনি ফু দিবেন এবং তিনি যখন বলবেন, অর্থাৎ তিনি যখন দোয়া টোয়া পড়বেন, তখন বাড়ির সদস্যদের কাজ করতে হবে যে বাড়ির চারপাশের 4 কোণাতে ওই লোহাগুলো গাড়তে হবে এবং একজন বাড়ির সদস্যকে ওই গোলাপ জলটাকে সমস্ত বাড়ির প্রত্যেকটা কোণাতে ওই জলটা ছিটিয়ে দিতে হবে, যাতে করে এই জিনগুলো অর্থাৎ হিন্দু জিনগুলো ওই বাড়িতে না ঢুকতে পারে। তো এই কাজ করতে বললে সবাইকে। তো পরের দিন হুজুর আসে, হুজুর এসে দোয়া পড়া শুরু করে এবং বাড়ির সবার মানে সদস্যদের হাতে ওই জিনিসগুলো দিয়ে দেয়। তো যার যেটা দায়িত্ব ছিল সে তাদের দায়িত্ব অনুযায়ী বাড়ির 4 কোণায় 4টা লোহা পুঁতে বাড়ির চারদিকে ওই পাথরটা মানে লাল কাপড়ে পেঁচানো পাথরটা চারদিকে টানিয়ে দেয় এবং একজন সদস্য বাড়ির ভেতরে সমস্ত জায়গাতে ওই গোলাপ জলটা মানে সমস্ত জায়গাতে ছেটানোর চেষ্টা করে, সব জায়গাতে ছিটিয়ে দেয়। তো এই ছিল আর কি হুজুরের কাজ। তো এরপর থেকে তাদের বাড়িতে এখনো পর্যন্ত তাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। তো এই যে বাড়িটা ছিল, যে হুজুর পরে বলেন যে এই বাড়িতে কোনো সফেদা গাছ ছিল কিনা। তো হুজুরকে তারা বলে যে হ্যাঁ, বাড়ি যখন এটা পুরাতন বাড়ি ছিল আর কি, বাড়িটাকে ভেঙে নতুন বাড়ি করা হয়, এটা হচ্ছে নতুন বাড়ি। তো এই পুরাতন বাড়ির পূর্ব পাশে 2টো নাকি সফেদা গাছ ছিল। তো এই গাছ দুটোকে কেটে ফেলা হয় এবং গাছ কেটে বাড়িকে একটু মানে সুন্দর করে লম্বালম্বিভাবে বাড়ি আবার নতুন করে তৈরি করা হয়। তো যার কারণে ওই সফেদা গাছ দুটো কাটার কারণে ওই জিনদের থাকার মানে সমস্যা হয়ে যায়, এই জিনরা ওখানে থাকতে পারে না। তো এই জন্য ওই জিনগুলো তাদের মানে ডিস্টার্ব করতো আর কি, যে মানে ক্ষতি করার চেষ্টা করতো। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। আর আমার কাছে আরও ঘটনা আছে যেগুলো আমি ভবিষ্যতে পাঠানোর চেষ্টা করব। আর আমার ঘটনা কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি আরও ইন্টারেস্টিং ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব, আমার কাছে যে কয়েকটা আছে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ভূতের বাড়ির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী সময়ে আপনাদের প্রচুর ঘটনা পাবো এবং ভূতের বাড়িকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা facebook.com/groups/ভূতের বাড়ি। এছাড়াও আপনি ফেসবুক পেজে লাইকদের সাথে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/ভূতের বাড়ি.tamim। আপনাদের যত বেশি ঘটনা পাবো ভূতের বাড়িতে তত বেশি ঘটনা উপহার দিতে পারবো। আশা করি আপনারা বেশি বেশি ঘটনা পাঠাবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে ভূতের বাড়ি নামক একটি শো প্রতি শনিবার রাত ঠিক 10টায় ইউটিউব থেকে সম্প্রচারিত হচ্ছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালে বাসায় থাকবেন এবং ভূতের বাড়ির সাথে থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। এই প্রত্যাশায় আমি তামিম জারিফ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে 28তম এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।